আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সাফল্য। সাফল্য কি? আসলে আমরা যদি দেখি, সাফল্য হচ্ছে এক একজনের কাছে এক এক রকম। যেমন একটা শিশুর কাছে মায়ের দুধ পাওয়াটাই হচ্ছে বড় সাফল্য। আবার সে যখন আর একটু বড় হয়, তখন তার প্রচণ্ড রকম আগ্রহ হচ্ছে চকলেট পাওয়া। তো তখন বাজারের তার পছন্দের চকলেটগুলো পাওয়াই হচ্ছে তার কাছে সাফল্য। এরকম সাফল্য এক এক বয়সে এক এক রকম। যদি আমরা দেখি যে একজন তরুণের বা তরুণীর কাছে এখন সবচেয়ে বড় সাফল্য হচ্ছে যে অন্য কাউকে আকৃষ্ট করা। যদি স্টুডেন্ট হয়, তার জন্য সাফল্য হচ্ছে যে পড়াশোনাতে বা ক্লাসে প্রথম হওয়া। যদি একজন ইউনিভার্সিটির স্টুডেন্টের কথা চিন্তা করি, তাহলে দেখব যে পড়াশোনার শেষে সুন্দর তার এক্সপেক্টেড একটা জব বা ভালো একটা চাকরি পাওয়াই হচ্ছে তার কাছে সাফল্য। আসলে সাফল্যটা কি? সাফল্য হচ্ছে একটা শক্তি বা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার সাথে আপনি যদি নিজেকে জড়াতে পারেন, তাহলে প্রত্যেকটি যুক্তিসঙ্গত চাওয়াই হচ্ছে আপনি পাওয়ায় রূপান্তর করতে পারবেন। এবং আপনার যে সাফল্য, আপনার যে চাওয়া, সেই চাওয়াকে পাওয়ার প্রক্রিয়ার মধ্যে ফেলতে হবে, তাহলেই আপনি সাফল্য পাবেন। ছোট একটা উদাহরণ দেই। যদি আপনি মনে করেন যে আমি বিদেশে যাব, তো আপনাকে কি কি করতে হবে? বিদেশে যাওয়ার জন্য আপনাকে পাসপোর্ট করতে হবে, এমবাসিতে গিয়ে ভিসার আবেদন করতে হবে। এরপরে আপনি ভিসা পাওয়ার পরে আপনাকে বিমানের টিকিট করতে হবে। এরপরে আপনার এয়ারপোর্টে যেতে হবে এবং এয়ারপোর্টে গিয়ে আপনাকে বিমানে চড়তে হবে এবং তারপরে আপনি আপনার কাঙ্ক্ষিত যে দেশ, সেই দেশে পৌঁছাতে পারবেন। আর এই প্রসেস বা প্রক্রিয়াগুলোকে আপনি যদি ধারাবাহিকভাবে অনুসরণ করেন, তাহলেই আপনি আপনার কাঙ্ক্ষিত দেশে পৌঁছতে পারবেন। এবং আমরা অনেকে মনে করি যে সাফল্যের জন্য আমাকে তকদিরে বিশ্বাস করতে হবে, এবং তকদির যদি আপনার অনুকূলে না থাকে, তাহলে আপনি সাফল্য পাবেন না। আসলে তকদিরে বিশ্বাস করে আপনি সফল হতে পারবেন না, কারণ সফল হওয়ার জন্য আপনাকে সক্রিয় প্রচেষ্টা এবং প্রক্রিয়া, এই দুটাই আপনাকে অনুসরণ করতে হবে। এখন সাফল্যের জন্য প্রথম স্টেপ বা প্রক্রিয়া বা পদক্ষেপটা কি হবে? প্রথম পদক্ষেপ হচ্ছে যে আপনার চাওয়াটাকে সংজ্ঞায়িত করতে হবে। আপনি কি চান সেটাই আপনাকে বুঝতে হবে। আমরা আসলে কি চাই সেটা নিজেরাই জানি না। এবং আপনারা জানেন যে এই বিষয়ে একটা সুন্দর গান আছে যে আমি যা চাই তা পাই না, আবার যা পাই তা চাই না। মানে আমরা যা চাই তা পাই না, আবার যা পাই সেটা ভুল করে পাই। এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার চাওয়াটা সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট হতে হবে। চাওয়ার জন্য মনকে স্থির করতে হবে। আসলে আমরা চাই এক জিনিস আর তাকাই আরেক জিনিসের দিকে। এ বিষয়ে একটা সুন্দর একটা গল্প আছে। গল্পটা এরকম যে একজন শিষ্য তার আধ্যাত্মিক গুরুর কাছে গিয়েছেন একটা পরামর্শের জন্য। পরামর্শটা হচ্ছে যে সে আধ্যাত্মিকতা অর্জন করতে চাচ্ছে, কিন্তু তার মন, যখন সে রাস্তাঘাটে চলাচল করে, তখন মন সবসময় মহিলা বা নারীর দিকে চলে যায়। তো সে তাদের দিক থেকে নজর ফিরিয়ে রাখতে পারে না। তো আধ্যাত্মিক গুরু বিষয়টা বুঝলেন এবং তাকে বললেন যে আপনার জন্য ছোট্ট একটা কাজ আছে, এটা করলে আর আপনার মন অন্যদিকে যাবে না। তো কাজটা কি? তার হাতে এক গ্লাস বোঝাই এক গ্লাস দুধ দিয়ে হাতে দিয়ে বললেন যে তুমি এখান থেকে
অমুক জায়গায় এই গ্লাসটাকে পৌঁছা দেবে, তবে শর্ত হলো যে এই গ্লাস থেকে 1 ফোঁটা দুধ পড়তে পারবে না। আর যদি পড়ে তাহলে তিনি তার পিছনে আরেকটা শিশু দিয়ে দিলেন এবং ওই শিষ্যের হাতে একটা বড় লাঠি দিয়ে দিলেন যে দুধ গ্লাস থেকে পড়ার সাথে সাথে সে একটা করে লাঠির আঘাত বা বেত্রাঘাত করবে। তো ওনারা রওনা দিলেন এবং দেখা গেল যে ওই শিষ্য যার হাতে গ্লাস বোঝায় দুধ, সে খুব সন্তর্পণে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেল এবং গ্লাস থেকে 1 ফোঁটা দুধ পড়ে নাই। তো সে ফিরে আসার পরে তো তার আধ্যাত্মিক গুরু জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার আপনার, এখন কেন আপনার গ্লাস থেকে দুধ পড়ল না? তো উনি বলে কিভাবে পড়বে, যে আমার মন তো সবসময় গ্লাসের দিকে ব্যস্ত ছিল যে দুধ যাতে না পড়ে, কারণ দুধ পড়লে তো আমাকে লাঠির বা বেত্রাঘাত করা হবে। তো মনকে স্থির করার জন্য মনকে নির্দিষ্ট কোনো লক্ষ্যে যদি আপনি স্থির না করেন, যদি ব্যস্ত না রাখেন, তাহলে মন অন্যদিকে চলে যাবে। এবং আপনার যে চাওয়া, সেই চাওয়া একটা হতে পারে, একাধিকও হতে পারে। আপনি একটার পর একটা সাফল্য অর্জন করতে পারেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা সফল হই না কেন? আমরা সফল না হওয়ার পিছনে প্রথম কারণ হচ্ছে যে সাফল্য বা যে লক্ষ্য আমরা ঠিক করি, সেই লক্ষ্যের সাথে সাথে আমরা আমাদের ভেতরে কিছু নেতিবাচক ধারণা বা আইডিয়া বা এক্সপেরিয়েন্স, এটা আমরা আমাদের ব্রেনের মধ্যে ঢুকিয়ে দিই। বিষয়টা যদি একটা গল্প দিয়ে উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। যে এটা হচ্ছে জাপানি সাধক জেনের একটি গল্প। গল্পটা এরকম যে একদিন একজন শিক্ষক ক্লাসে অঙ্ক করাচ্ছেন। তো ছাত্ররা আসলে কঠিন বিষয়ে অঙ্কর দিকে মনোযোগ দিতে চায় না এবং অধিকাংশ ছাত্র অঙ্ককে ভয় পায়। তো শিক্ষক খুব বুদ্ধিমান মানুষ, তিনি বুঝতে পারলেন যে ক্লাসে ছাত্ররা অঙ্কে মনোযোগ দিচ্ছে না। তো উনি সবাইকে বললেন, আচ্ছা চলো আজকে আমরা অঙ্ক না করে গল্প করব। তো উনি গল্পটা শুরু করলেন এভাবে যে তিনি বোর্ডে একটা বোতল আঁকলেন এবং ওই বোতলটার মুখটা হচ্ছে বেশ সরু এবং পেটটা বেশ মোটা, আর ভিতরে একটা হাঁস এঁকে দিলেন এবং বোতলের মুখ এত চিকন করলেন যে হাঁসের ঠোঁট কোনো রকম সেখানে এসে ঠেকে, এইভাবে আঁকলেন এবং বললেন যে তোমাদেরকে বলতে হবে এই বোতল না ভেঙে হাঁস কিভাবে বের করা যায়। তো ছাত্রদের মধ্যে দারুণ একটা উৎসাহ, আগ্রহ যে এই বোতল না ভেঙে কিভাবে হাঁস বের করব। তো একজন ছাত্র বিরক্ত হয়ে বলল যে এটা অসম্ভব, এই বোতল থেকে হাঁস বের করা যাবে না, আর যে বোতলের ভিতরে হাঁস ঢুকিয়েছে তাকেই হাঁসটা বের করতে হবে। তো শিক্ষক বললেন, তোমরা বলেছ অঙ্ক কঠিন, তো তোমাদেরকেই এই হাঁসটা বের করতে হবে। ছাত্ররা বলল, এ তো অঙ্কের চেয়েও কঠিন। তখন শিক্ষক মুচকি হাসলেন এবং বোতলের ভিতরে যে হাঁস, এই হাঁসটি তিনি ডাস্টার দিয়ে মুছে দিলেন। দেখা গেল যে বোতল না ভেঙে হাঁস বের হয়ে গেল। আসলে এই গল্পটি ছিল একটা রূপক গল্প। বোতলের ভিতরে হাঁসটা যেমন অবাস্তব, ঠিক তেমনি আমাদের জীবনে সাফল্য না পাওয়াও হচ্ছে অবাস্তব। কেউ যদি আপনাকে বলে যে আপনি সফল হবেন, আপনার মনে প্রশ্ন জাগে কিভাবে। কিন্তু যদি বলে আপনি ব্যর্থ হবেন, আপনাকে দিয়ে কিছু হবে না, আপনি মনে মনে বলবেন ঠিকই বলেছেন, আমার দ্বারা কিছু হবে না।
এবং আপনি হিসাব করতে বসে যান যে আমার জীবনে কি কি ব্যর্থতা আছে। আসলে এই যে ব্যর্থতার স্মৃতিচারণ, অথবা আপনি যে একজন মানুষ আপনাকে ব্যর্থ বলার সাথে সাথে আপনি মেনে নিলেন, এটা অনেকটা আপনার নিজের বোতলে হাঁস ঢুকিয়ে দেওয়ার মতো। এবং এই হাঁস আপনি ঢুকালেন, আর আপনি প্রত্যাশা করেন যে এই হাঁস আরেকজন বের করবে। আপনি দেখেন যে আপনি একটা ভালো কাজ করতে যান, সবাই আপনাকে বাধা দেবে, আপনাকে প্রশ্ন করবে, এটা আপনি করতে পারবেন, এটা কি আপনার দ্বারা সম্ভব, আপনি এটা করতে পারবেন না, অনেক ধরনের প্রশ্ন। কিন্তু আপনি একটা খারাপ কাজ করেন, কেউ আপনাকে বাধা দেবে না। আসলে ব্যর্থতা আমরা নিজেরাই সৃষ্টি করি এবং আমরা নিজেরাই ব্যর্থতার জন্য দায়ী। আপনি যদি দেখেন যে সফল মানুষের যে সন্তান, তারা কয়জন সফল, কিন্তু যারা খ্যাতিমান হয়েছেন তাদের অধিকাংশই খুবই সাধারণ অবস্থা থেকে উঠে এসেছেন। আমরা যদি বাবা আম্বেদকরের কথা বলি, তিনি ছিলেন হরিজন সম্প্রদায়ের মানুষ। হরিজন সম্প্রদায়ের মানুষ বলে গারোয়ান তাকে গরুর গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন। তিনি 22 মাইল পথ হেঁটে এন্ট্রান্স পরীক্ষা দিয়েছেন। তার সম্প্রদায় হরিজন বলে তার ক্লাসে সে একসাথে বসতে পারত না। তার অন্য বন্ধুরা তাকে জাতিগত কারণে একসাথে বসতে চাইতো না। সে বসতো ক্লাসের বাইরে একা একটা চাটাইয়ের উপরে। কিন্তু তিনি এত প্রতিকূলতা সত্ত্বেও তিনি কিন্তু টলে যান নাই। তিনি কিন্তু ভাবেন নাই যে আমার দ্বারা সম্ভব হবে না, আমি পারবো না। তিনি এই প্রতিকূলতা সত্ত্বেও বিশ্বাসে অটল ছিলেন, যে কারণে এই আম্বেদকর ব্রিটেন থেকে ব্যারিস্টারি পাশ করেন। তারপর ভারতের সংবিধান প্রণেতাদের একজন হচ্ছেন তিনি। তিনি যদি প্রথম দিকে থমকে যেতেন, তাহলে আমরা বাবা আম্বেদকর বলে তাকে কখনোই স্মরণ করতাম না। আসলে আপনি কোথায় জন্মালেন, কোথায় বড় হলেন, কোথায় লেখাপড়া করলেন, সেইটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে আপনি জীবনে কি করলেন। সাফল্যের পরবর্তী ভিডিওটি দেখতে আপনি এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ধারাবাহিক ভিডিওর দ্বিতীয় পর্ব আগামী সপ্তাহে আমরা আপলোড করতে পারব। ধন্যবাদ।